দর্শক, এখন রয়েছে দেশের অর্থনীতি ও কর্মদক্ষতায় ডায়াবেটিসের প্রভাব নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ডায়াবেটিস বিশেষজ্ঞ গবেষক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর শাহজাদা সেলিম। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে গতকালকে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হলো, কেমনভাবে পালিত হলো এবং সেই সাথে জানতে চাইবো আমাদের দেশে বর্তমানে আসলে ডায়াবেটিস রোগীর সংখ্যা আসলে কেমন। জি, এটি আসলে খুবই সময় উপযোগী একটি পদক্ষেপ যে সারা পৃথিবী কিন্তু এখন ডায়াবেটিসকে মহামারী হিসেবে স্বীকৃতি দিয়েছে, কারণ এটা বহুমুখী প্রভাব আছে সেই কারণেই। এবং রোগীর সংখ্যা অধিকাংশ দেশেই বেড়ে যাচ্ছে এবং সবচেয়ে বেশি বাড়া দেশগুলোর মধ্যে বাংলাদেশও আছে একটি। গত বছর ডিসেম্বর পর্যন্ত ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের যে হিসাবটি ছিল সেই হিসাবে ৭১ লক্ষ শনাক্তকৃত ডায়াবেটিসের রোগী ছিল এবং আরও কমপক্ষে আরও ৭১ লক্ষ রোগী ছিল যারা শনাক্ত হয়নি এখনো। তার দুটি মিলিয়ে হলো ১,৪২ লক্ষ শুধু ডায়াবেটিসের রোগী। আবার ডায়াবেটিস হওয়ার ঝুঁকিতে আছে আরও প্রায় ৩০ লক্ষ। ঝুঁকিতে মানে এরা একটা লেভেল পার হয়ে গেছে, প্রি ডায়াবেটিস অবস্থায় আছে। তাহলে কত বিপুল পরিমাণের রোগী আছে। এবং আমাদের যেহেতু কর্মকাণ্ডটা অত বেশি ব্যাপক নয়, যেহেতু বিপুল পরিমাণ ডায়াবেটিস রোগী শনাক্ত নয় দেখে আমরা বুঝতে পারছি, তাহলে আমাদের জন্য কিন্তু কর্মকাণ্ডটা আরও জোরে সোরে সকল মানুষকে, সকল স্তরের মানুষকে একদম রাষ্ট্র ব্যবস্থাপনা শীর্ষস্থান থেকে সম্ভাব্য রোগী পর্যন্ত সবাইকে সংযুক্ত করে কাজটি চালাতে হবে। এবং দিবসটি কিন্তু এরকম একটি টার্গেটকে নিয়ে উদযাপিত হচ্ছে। এবং এবার কিন্তু আমার মনে হয় সবাই কিছু না কিছু চোখে পড়েছে যে ডায়াবেটিস দিবস নিয়ে কিছু না কিছু তথ্য তাদের মাথায় ঢুকেছে যে কিছু না কিছু করতে হবে। সেটি একটি সফলতা বলতে হবে এই দিবসটির। আচ্ছা, ডায়াবেটিস রোগীর তো আসলে তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়, তো এই ক্ষেত্রে আসলে তার একটা খরচেরও ব্যাপার আছে। কি পরিমাণ আসলে তার খরচ করতে হয় এবং এই খরচটা আসলে আমি যদি অন্য দেশের সাথে তুলনা করি সেটা তাহলে কেমন? জি, এটি একটি খুবই জটিল হিসাব। ডায়াবেটিস হয়ে গেলে উনি কিন্তু আর নন ডায়াবেটিস রোগের মতো নয়। তাহলে ওনার অনেকগুলো দৃশ্যমান পরিবর্তন হবে, যেমন খাওয়া দাওয়া, ওনার চালচলন, কারণ ডিসিপ্লিন আনতেই হবে জীবনে ডায়াবেটিস আনতে। এবং ডিসিপ্লিনটা কিন্তু ওনার নিজেরই, বড় ভাই বা ছোট ভাই যদি ডায়াবেটিস না থাকে এর থেকে তাকে আলাদা করে ফেলবে। এবং একই সাথে কিন্তু খরচের ধরনটা পাল্টে যাবে। কীরকম, যদি এমনও হয় যারা খুব ডায়াবেটিস শনাক্ত হওয়ার পরে খুব ভালো অবস্থায় আছেন, যে ওষুধ ছাড়াই রক্তের গ্লুকোজ স্বাভাবিক কাঙ্ক্ষিত মাত্রায় রাখা গেছে, কিন্তু খাবারে কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে এবং এটা কিন্তু যদিও কিনতে হচ্ছে না ওষুধ, কিন্তু খরচ কিন্তু বেড়ে গেছে। এটা কিন্তু চোখে পড়ছে না। কিন্তু তাহলে খরচটা কে করছে আসলে, সরকার থেকে কি? প্রধানত রোগী নিজেই করছে। আর এটা যদি আমরা বলি, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ খুবই কম। কারণ আপনারা সবাই কিন্তু আমরা জানি যে বাংলাদেশে ডায়াবেটিস নিয়ে যে কর্মকাণ্ডগুলো হয় প্রধানত বাংলাদেশ ডায়াবেটিস সমিতি এবং তাদের যে হাসপাতালের বিভিন্ন রকম আছে, যেমন বারডেম একটি হাসপাতাল, ডায়াবেটিস সমিতির ৯৪টা হাসপাতাল থেকে সেবা দিচ্ছেন, এনএইচএন নামে একটা আলাদা গ্রুপ আছে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির আওতায়, সেখান থেকে 12টি হাসপাতাল আছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স নামে একটা বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল চালু হয়েছে। এই সবই কিন্তু বাংলাদেশ ডায়াবেটিস সমিতির কর্মকাণ্ড। রাষ্ট্রীয় উদ্যোগ খুবই কম। যেমন এখন তো ৩১টা মেডিকেল কলেজে পুরাপুরি চিকিৎসা সেবা দিচ্ছে, ৪২টা, সব মিলে ৪২টা আছে, কিন্তু সব মিলে কিন্তু কর্মকাণ্ড মানে চরম হতাশাব্যঞ্জক। আমি একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। ৫০,০০০-এর বেশি সরকারি হাসপাতালের বিছানা আছে। আর ডায়াবেটিস হলো এন্ডোক্রাইনোলজি বিভাগের, আমি যে বিভাগে চাকরি করি, বিভাগের অনেকগুলো রোগের মধ্যে একটা রোগ। আর এই এন্ডোক্রাইনোলজি বিভাগের আমাদের হাসপাতাল বাদ দিলে সারা দেশে মিলে ৮৪টা বিছানা আছে ৫০,০০০-এর মধ্যে, আর আমাদের আছে ১৩টা। তাহলে এর ৯৫টা বেড ৫০,০০০-এর বেশি, অঙ্ক করলে কত নিচে নেমে দাঁড়াচ্ছে। কিন্তু রোগী কিন্তু দেখলাম যে শুধুমাত্র ডায়াবেটিস হয়ে গেছে এরাই ১,৪২,০০,০০০, আরও প্রি ডায়াবেটিস অবস্থায় আসছে প্রায় ৩০ লাখ, ২.৫ কোটি রোগী কিন্তু। আর বিছানা কত? এখন সব রোগীকে কিন্তু ভর্তি করে চিকিৎসা করতে হবে তা নয়, এরা অনেকে বহির্বিভাগে চিকিৎসা পেতে পারে। তাহলে বহির্বিভাগে কত? ৮টা মেডিকেল কলেজে একটা করে রুম, তাহলে মোট ৮টা রুম। এবং এই ৮টা রুম কিন্তু শুধু ডায়াবেটিসের জন্য নয়, পুরা এন্ডোক্রাইনোলজি বিভাগের জন্য। তাহলে সেক্ষেত্রেও কিন্তু ৮-৮-এর কবে ৩ ভাগের ১ ভাগ, মানে ২টা-২.৫টা রুম হচ্ছে। তাহলে সরকারি কর্মকাণ্ড মানে সরকার হয়তো বারডেমকে গুরুত্ব দিয়েছে বলেই করছে, কিন্তু এটা কিন্তু হওয়ার কোনো সুযোগ নেই। কারণ রাষ্ট্রীয় সকল অন্য সব ক্ষেত্রে যদি সরকার চিকিৎসা সেবা দিয়ে থাকেন, শুধু ডায়াবেটিসের এদের জন্য পিছিয়ে থাকবেন তাতে হওয়ার কোনো সুযোগ নেই। কারণ অন্যান্য সকল দেশের মোট স্বাস্থ্য খাতে যে খরচ হয়, সবচেয়ে কম খরচ গড় যদি ধরি
10% বেশি শুধুমাত্র ডায়াবেটিসের জন্য। আচ্ছা, স্বাস্থ্য খাতের মূল খরচ আমাদের বাংলাদেশের এই বাজেটে 5.2% মোট বাজেটের 17,500 কোটি টাকা শুধু স্বাস্থ্য খাতে খরচ। তো সেখানে যদি আমি ওদের সাথে তাল মিলাই যে 10%-এর বেশি, তাহলে কিন্তু আমাদের জন্য কমপক্ষে 20,000 বিছানা হওয়ার কথা। একদম একদম, সেটা কিন্তু মিলছে না, সংখ্যা এবং গুরুত্বের সাথে মিলছে না। কিন্তু আশা করছি যে যেভাবে কর্মকাণ্ড আগাচ্ছে সরকার দ্রুতই হয়তো বড় বড় পদক্ষেপ নেবেন, এবং সেটা হতে পারে যে ওদের মতো আরেকটা কাঠামো হতে পারে যে ঢাকাতে একটা বিশাল বড় বিশেষায়িত হাসপাতাল ডায়াবেটিস এবং জটিলতা চিকিৎসার জন্য, এবং মেডিকেল কলেজগুলোতে প্রতিটা মেডিকেল কলেজে বিশেষ কিছু অংশ থাকবে যে ডায়াবেটিস এবং এই সংক্রান্ত জটিলতা নিয়ে যে রোগীগুলো আসবে তাদের চিকিৎসা দিবে। কিন্তু মূল পদক্ষেপ কিন্তু আরও গভীরে। আচ্ছা, কারণ ডায়াবেটিস একবার হয়ে গেলে তাকে কিন্তু আর নন ডায়াবেটিস অবস্থায় নিয়ে যাওয়ার মতো এখন এরকম চিকিৎসা পদ্ধতি এখনও নাই। ভবিষ্যতে হলে আমরা খুব খুশি হব। তাহলে ডায়াবেটিস হওয়ার আগেই বন্ধ করতে হবে, এবং এটা খুব সম্ভব। পৃথিবীর প্রায় সকল দেশ কিন্তু তাই করছে, যে ডায়াবেটিস প্রিভেনশনের যে স্ট্র্যাটেজি নিচ্ছে এটি কিন্তু খুব জরুরি। যারা আজকে একবার ডায়াবেটিস হয়ে গেলো, খরচের আরও ডিটেলস আমরা পরে যদি আলোচনা করি, তো জীবনযাপন চেঞ্জ হয়ে যাচ্ছে, কর্মকাণ্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, উনি কর্মদক্ষতা হারাচ্ছেন, প্রজনন ক্ষমতা হারাচ্ছেন, প্রতিটা অঙ্গের স্বাভাবিক অবস্থা হারাচ্ছেন। তাহলে এত বড় ইম্প্যাক্ট যেখানে, সেখানে যদি সুযোগ থাকে বন্ধ করার ওষুধটি, তাহলে সেটিই করতে হবে। সব দেশ কিন্তু তাই করছে, আমরাও নজরে কিন্তু আছে। আমরা বারবার বলার চেষ্টা করছি, সরকারের বিভিন্ন পর্যায়েও কিন্তু তারা কিন্তু জানেন, কিন্তু পদক্ষেপ যথাযথভাবে নেওয়া হয়নি। আপনি বলছিলেন যে কর্মদক্ষতা হারাচ্ছে, আসলে এর ফলে আসলে আমাদের অর্থনীতি আসলে কিরকম প্রভাব পড়ছে? ব্যাপক পড়বে। যে আরেকটু তথ্য দিলে খুব সহজ হবে। বাংলাদেশে কিন্তু বেশিরভাগ ডায়াবেটিসের রোগীর বয়স হলো 40-এর কাছাকাছি। আচ্ছা, 35 থেকে 44 এই গ্রুপে সবচেয়ে বেশি। তাহলে একটা দেশের মূল কর্মদক্ষ জনগণ কিন্তু এরা। তাহলে ওখানে যদি ডায়াবেটিস হয়, উনি হাঁটবেন থেকে শুরু করে খাদ্য ব্যবস্থাপনা করতে গিয়ে ওনার দিনে যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 1 ঘন্টা সময় দিতে হয়, তাহলে মোর কর্মঘণ্টাকে ঘাটতি পড়ে যাচ্ছে এখানে। এক, দ্বিতীয় হলো ওনারা যখন ওষুধ নির্ভর জীবনযাপন হচ্ছে, তাহলে ওষুধটি নেওয়ার জন্য আমরা যখন সবসময় চিকিৎসা দিই, আপনি বলে যে আপনার জীবনে যাই ঘটুক আপনি খাবার আগে ইনসুলিন নেবেন, আপনার জীবনে যাই ঘটুক আপনার খাবার এইভাবে থাকবে। তো এগুলো করতে গিয়ে উনি যার ডায়াবেটিস নেই তার সাথে কিন্তু পাল্লা দিয়ে পারছে না, পিছিয়ে পড়ছে, খরচ বেড়ে যাচ্ছে, উপার্জন কমে যাচ্ছে, এবং পুরা জাতির যে উন্নয়নে উনি যে পরিমাণ শ্রম দিতেন সেটা কিন্তু কমে যাচ্ছে। সেটা 18 থেকে 20% মতো। একজন দক্ষ লোক 18 থেকে 20% কর্মশ্রম কম দিতে পারছেন ডায়াবেটিসের কারণে। আর এটাকে যদি আমরা কর্মঘণ্টা এবং টাকার হিসাবে নিয়ে আসি, তাহলে কয়েক হাজার কোটি গিয়ে দাঁড়াবে। আমরা এই বিষয়ে আরো কথা বলবো, সেটা একটি বিরতি নিয়ে আসি। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের অর্থনীতি ও কর্মদক্ষতা ডায়াবেটিসের প্রভাব নিয়ে কথা বলছিলাম ডায়াবেটিস বিশেষজ্ঞ গবেষক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর শাহজাদা সেলিমের সঙ্গে। আমরা বিরতির আগে কথা বলছিলাম অর্থনীতি এবং ডায়াবেটিস। একটু জানতে চাচ্ছি যে বাইরের দেশে এই ডায়াবেটিসকে আসলে কিভাবে দেখা হয়, দৃষ্টিভঙ্গিটা কেমন, এবং সেই সাথে জানতে চাবো যে আসলে ওখানে খরচটা আসলে কেমন। জি, সব দেশেই কিন্তু কম বেশি আছে, এবং উন্নত দেশগুলোতে রোগীর সংখ্যা অনেক বেশি। আচ্ছা, এবং উন্নত দেশগুলো কিন্তু কাঠামো তৈরি করে ফেলেছে রোগীর সংখ্যা কমবে এরকম। কিছু কিছু দেশ বাদে, যেমন যুক্তরাষ্ট্রে কিন্তু রোগীর সংখ্যা কমছে না। আচ্ছা, কমছে না, সেটা কিন্তু অন্য দেশের সাথে তাল মিলছে না। কারণ হলো ওরা প্রধানত শ্রমিকের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল, এশিয়ান এইসব দেশের, এবং এরাই কিন্তু বেশি সংখ্যক আক্রান্ত হচ্ছে, আফ্রিকান এবং এশিয়ান যারা ওখানে আছে। ওরা ওখানকার লোকজনের সংখ্যা কমছে ডায়াবেটিসের, এদের সংখ্যা বাড়ছে। আবার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বাড়ছে। মধ্যপ্রাচ্য হলো প্রধানত সবচেয়ে বেশি, ঘনত্বের দিক দিয়ে হিসাব করলে সবচেয়ে বেশি ডায়াবেটিসের রোগী হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। কিন্তু সবাই তার মতো করে কাঠামো তৈরি করেছে, কিন্তু এদের এই কাঠামো মানে মোট স্বাস্থ্য খরচের একটা অংশ ওখানে ব্যয় হচ্ছে। আচ্ছা, আমেরিকার 2015 সনে ওদের সরকারি হিসাব মতো যত অর্থনৈতিক ব্যয় ছিল ডায়াবেটিস সংক্রান্ত ব্যয় স্বাস্থ্য খাতে, তার 20% একটু বেশি ছিল শুধুমাত্র ডায়াবেটিসের কারণে, সরাসরি ডায়াবেটিসের কারণে। এবং বাংলাদেশের অবস্থান যেটা হলো 2015-তে 11 থেকে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের হিসাব মতো 11.2 আমাদের বাংলাদেশ এবং ভারতের এই খরচ। উৎসরা পরে বলি, কিন্তু আফ্রিকার দেশগুলোর অবস্থা খুব নাজুক, সেখানে 5.4% মতো এই ডায়াবেটিসের পিছনে খরচ হয়েছে।
মোট ডায়াবেটিসের রোগীর কথা হিসাব করলে ৭৫.৪% হলো চীন এবং ভারতে মিলে। আচ্ছা, সারা পৃথিবীতে যত রোগী আছে 415 মিলিয়ন, সেই হিসাবে এরা এত বেশি রোগী, কিন্তু এই দুই দেশ মিলে খরচ করে অনলি 19%। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের হিসাব কিন্তু এদের মতোই মিলবে। তাহলে এই ক্ষেত্রে রোগী সংখ্যা এত ব্যাপক, খরচ এত কম। তার প্রধান কারণ হলো যে অনেকগুলো রোগী শনাক্তকরণের প্রক্রিয়া আসেনি, শনাক্ত করলেও চিকিৎসার যথাযথভাবে চিকিৎসা নেওয়া হচ্ছে না, যেহেতু চিকিৎসার সুযোগ সুবিধা কম, ডাক্তার কম, হাসপাতাল কম, সচেতনতা কম, সেই জন্য খরচ। কিন্তু যখনই এইটা বেড়ে যাবে তখন খরচ কিন্তু অনেক বাড়বে। যেমন 2040 সনে গিয়ে ধারণা করা হচ্ছে যে এখানকার খরচটা বেড়ে হয়তো 20% মতো গিয়ে দাঁড়াবে, তখন আমেরিকার খরচ গিয়ে দাঁড়াবে মাত্র 22%। আচ্ছা, তাহলে ওরা কিন্তু আর খুব বেশি বাড়বে না, কারণ ওরা অধিকাংশ যা হওয়ার কথা তার কাছাকাছি পৌঁছে গেছে। আমরা কেবল খরচের খাতা শুরু, যত আদর্শ চিকিৎসা পদ্ধতির দিকে যাব তত বেশি খরচ বাড়বে। এবং খরচ কিন্তু সরাসরি খরচ যেটি, সেটি হলো ওষুধ কেনার খরচ, হাসপাতালে থাকলে সে কারণে খরচ, ওনার ডাক্তারদের কাছে যাচ্ছে, নার্স কাজ করছে সেগুলোর খরচ, এবং এর মধ্যে সবচেয়ে বেশি যেটা আমরা আজকে আলোচনায় আসছি যে কর্মদক্ষতা, ওনার রিপ্রোডাক্টিভিটি থেকে প্রোডাক্টিভিটি যেগুলো হারাচ্ছে সেগুলোর খরচ, এই খরচটা কিন্তু আজীবন যুগ হবে। আচ্ছা, আর একটু হিসাব দিলে মনে হয় সহজ হবে। আমেরিকাতে ওরা দেখিয়েছে যে একজন মানুষ যার 35 থেকে 40 বছর বয়সে ডায়াবেটিস ধরা পড়েছে, আরেকজনের 45 থেকে 54 বছর বয়সে, আরেকজনের 55 থেকে 65 বছর বয়সে, আরেকজনের 65-র উপরে। এদের ক্ষেত্রে দেখাচ্ছে যদি কারো ওই 37-38 বছর বয়সে ডায়াবেটিস ধরা পড়ে থাকে, এর আজীবন ডায়াবেটিস পিছনে খরচ প্রায় $1,00,000। এরই যদি 48 বছর ধরা পড়ে থাকে $1,06,000। আচ্ছা, এরই যদি 55 বছরে গিয়ে ধরা পড়ে থাকে $88,000। এরই যদি 70 বছরে গিয়ে ধরা পড়ে থাকে টোটাল খরচ দাঁড়াচ্ছে $60,000। এটা একটা গড় কিন্তু। তাহলে দেখছেন যে যত আগে ধরা পড়বে তত খরচ বেশি, এবং এটা কিন্তু একদিক দিয়ে খরচ। আরেক দিক দিয়ে খরচ কিন্তু লাইফ টাইম খালি খরচ, সরাসরি খরচ। কিন্তু উনি যে কাজ করাটা হারাচ্ছে 18 থেকে 20% ওনার আজীবনের উপার্জন, অথবা সারা দেশের জন্য যে শ্রম দিতেন তা হারাচ্ছে। সেটাকে যোগ করলে এটা কিন্তু আরো অনেক অনেক বড় আকার ধারণ করবে। এবং ওনার যে নিজের প্রোডাক্টিভিটি লস করছে, এটা কিন্তু টাকা দিয়ে কোনোভাবে পুষিয়ে দেওয়ার সুযোগ নাই। কারণ এই শ্রমটা আমি এখানকার জন্য করি, দেশের জন্য করি, আলটিমেটলি সারা দেশের পৃথিবীর জন্য একটা শ্রম দিচ্ছি। আমি শ্রম দিতে পারছি না, মানে এটা ঘাটতি কিন্তু। তাহলে একদম দক্ষ জনবল দক্ষতা প্রকাশ করার সুযোগ পাচ্ছে না। তাহলে একরকম এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন তারাই এই জরিপগুলো করে। তারা যেটা আলাদা আলাদাভাবে দেখিয়েছেন যে এখানে আমার বাংলাদেশে কিছু কিছু আমাদেরও জরিপ আছে। 2014 সনে বাংলাদেশে প্রায় প্রতিজন রোগী শুধু ডায়াবেটিস চিকিৎসার জন্য খরচ করেছেন 25,000 টাকার কাছাকাছি। এটা কিন্তু খুবই স্বল্প মাত্রার একটা স্টাডি ছিল, কিন্তু এটা যদি আরো অনেক বড় দেখা যায় তাহলে হয়তো বোঝা যাবে। কিন্তু আমাদের দেশে যেটা হয়েছে যে চিকিৎসক সস্তা, নার্স সেবা সস্তা, তাহলে মূল খরচটা গিয়েছে কিন্তু ওষুধের পিছনে। সেটি প্রায় 70% মতো খরচ চলে গেছে ওষুধ কিনতে। তাহলে মূল ব্যয়টা কিন্তু, এই ব্যয়টা যখন আবার ইনসুলিন নিয়ে হবে তাহলে সবচেয়ে বেশি খরচটা হবে ওখানে। আবার ওষুধ দ্বারা কম ওষুধ দেখিয়ে জীবনযাপন করতে পারেন তাদের কম, আবার এক গ্রুপ আছেন যে ওষুধই লাগছে না, তাদের কিন্তু আরো কম হবে। কিন্তু কারোর একদমই সমান না। 40 বছর বয়সের একজন ডায়াবেটিস আছে আর একজন ডায়াবেটিস নাই, যার ডায়াবেটিস আছে তার খরচ কিন্তু যার ডায়াবেটিস নাই তার চেয়ে একটু বেশি হবেই। তাহলে তাকে কিন্তু ব্যয় করতেই হচ্ছে। একটু আসতে যাচ্ছি, মানে ডায়াবেটিসকে কেন্দ্র করে আসলে আমাদের দেশে আসলে কি পরিমাণে হাসপাতাল অথবা সেবা কেন্দ্র আসলে হচ্ছে আর কি? জি, এটাকে কেন্দ্র করে ডায়াবেটিস সমিতিগুলো তো বললাম, আর সরকার একটি ভালো উদ্যোগ নিয়েছেন, সেটা যদি মানে পুরোপুরি কাজের ফিরে আসে তাহলে ভালো হবে যে প্রতিটা উপজেলা হেলথ কমপ্লেক্সে একটি এনসিডি কর্নার, এনসিডির মধ্যে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ এগুলো এর মধ্যে আসবে। কিন্তু এটা পরিপূর্ণভাবে কাজ করার জন্য অপেক্ষায় আছে, সরকার কাজ শুরু করেছেন। তাহলে সেইটা যখন আলটিমেটলি এসে যাবে তখন কিন্তু আপনার খরচটা কিন্তু হু হু করে বাড়তে থাকবে। এই 17,500 কোটি টাকার একটা বড় অংশ কিন্তু ওখানে ব্যয় করতে হবে। এখন কিন্তু অনেক বেশি ব্যয় হচ্ছে তা না। আর আরেকটি প্রসঙ্গ, আমরা খুব বেশিভাবে আমরা গর্বের সাথেই বলি যে বাংলাদেশ এখন বিপুল পরিমাণ ওষুধ কিন্তু এক্সপোর্ট করে বিদেশে পাঠাচ্ছে। এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে, এবং কেউ কেউ বলে যে ভবিষ্যৎ দিনগুলোতে এই টেকনোলজির পরেই এই ওষুধ রপ্তানির একটা বড় উপার্জনের খাত হতে পারে। অলরেডি আমরা কিন্তু সেটা দেখাচ্ছি, আমরা অনেক ভালো করছি কিন্তু অনেক দেশে যাচ্ছে কিন্তু। এবং এই ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা একটা ভালো দিক, কারণ অধিকাংশ ওষুধই কিন্তু দেশে উৎপাদিত হচ্ছে। অল্প কিছু ওষুধ আছে, তার মধ্যে কিছু ইনসুলিন আছে। তো এটাকে যদি সরকারি বা বেসরকারি যে কোনো উদ্যোগেই হোক, আমরা যদি এটা পরিকল্পনা এমন থাকে যে আমরা সকল রোগীর সকল ওষুধ এখানে উৎপাদন করব এবং এক্সপোর্ট করব, তাহলে কিন্তু একটা উপার্জনের, দেশের একটা উপার্জনের খাত হতে পারে। সেটি যে অবস্থায় থাকুক ওটাকে আমরা
আমরা ভালোভাবে কাজে লাগাতে চাই। সেটা আমরা প্রত্যাশা করব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের অর্থনীতি ও কর্মদক্ষতায় ডায়াবেটিস প্রভাব নিয়ে কথা বলছিলেন ডায়াবেটিস বিশেষজ্ঞ গবেষক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর শাহজাদা সেলিম। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি। বেলা 8টা আবার ফিরে আসবে বিজনেস, আমাদের সঙ্গেই থাকুন।